আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে কিনা কিংবা আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে সুবিধা নেয়ার চেষ্টা করছে কিনা, এই আলোচনাটা খুব ভোগাচ্ছে সবাইকে। যে আর একটা কথা যে তাহলে এই সরকার যদি চলে যায় বিকল্প তাহলে কি হবে। প্রথম বিষয় হচ্ছে আন্দোলনের তৃতীয় পক্ষ কেন, আন্দোলনের তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ ষষ্ঠ পক্ষ আমাদের পক্ষ সকল পক্ষ ঢুকে গেছে। কারণ হচ্ছে কি আন্দোলনে ঢুকে গেছে শিক্ষকরা, আন্দোলনে ঢুকে গেছে অভিভাবকরা, আন্দোলনে ঢুকে গেছে সাধারণ মানুষ, শ্রমিকরা, জনতা। আপনি সাধারণ মানুষের সন্তানকে পুলিশ লেলিয়ে দিয়ে, বিজিবি লেলিয়ে দিয়ে ডকুমেন্টের 266টা সন্তান, শিশু সন্তান, তরুণ সন্তানকে গুলি করে মেরে ফেলবেন, মাথার মধ্যে বুলেট দিয়ে সরাসরি টার্গেট করে, মাথা টার্গেট করে শ্যুট করবেন, চোখ টার্গেট করে শ্যুট করবেন, বুক ঝাঁঝরা করে দেবেন আমাদের শিশুদের। আর হচ্ছে তো তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ ঢুকবে না। তা আমরা কোন পক্ষ? আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সকল পক্ষ, জনতার পক্ষ। তাহলে তৃতীয় পক্ষ মানে জনতার পক্ষ ঢুকে গেছে। জনতা ইটসেলফ এই শব্দটাই একটা পলিটিক্যাল শব্দ। জনতার মধ্যে ডিফারেন্ট বিভিন্ন মাত্রা, বিভিন্ন ডাইমেনশনে পলিটিক্যাল ফোর্স থাকবেই, এবং সেটা সম্মিলিতভাবেই জনতা। তাহলে এই জনতাই হচ্ছে কি প্রোটেস্ট করবে, এই জনতাই হচ্ছে ছাত্রদের রক্ষা করবে। ছাত্রদের এখন রক্ষা করার দায়িত্ব হচ্ছে গিয়ে এই যে শিক্ষক, অভিভাবক এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরই দায়িত্ব তাদের ঘরের প্রতিটা শিশু সন্তানকে হচ্ছে গিয়ে রক্ষা করা। আর নইলে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যেইভাবে ধরপাকড় হয়েছে, এখনো হচ্ছে, গতকালকে চিটাগংয়ে হয়েছে, পরশুদিন রাতে, গতকাল রাতে ঢাকায় যেভাবে বাড়ি বাড়ি যে ধরপাকড় হয়েছে, একইভাবে চিরুনি অভিযান করে চিটাগংয়ে ধরপাকড় হয়েছে। রাজশাহীতে দেখেছেন যে ছাত্রদের মিছিলের মধ্যে পুলিশ সাদা পোশাকে ঢুকে যেয়ে, সিভিল পোশাকে ঢুকে যেয়ে কীভাবে ধরপাকড়গুলো করছে। আপনাদের মনে হয় যে শেখ হাসিনার আমলে আপনারা কেউ, আপনাদের বাড়ির কোনো একটা শিশু সন্তান নিরাপদ? তাদের জামাতে ইসলামীর প্রসঙ্গটা কেন আনতে হয়? আনতে হয় তাদের নিজেদের এই যে ধরপাকড়, খুন খারাপি, সেটা লেজিটিমেসি পাওয়ার জন্য। গত 16 বছর ধরে তারা তো এই কনফিডেন্সটা পেয়েছে, এবং গত 16 বছর ধরে তাদেরকে আমরা এই অবৈধ ম্যান্ডেটটা অলরেডি দিয়ে রেখেছি যে আপনি চাইলেই যে কাউকে জামাত শিবির রাজাকার বলে ট্যাগ দিয়ে খুন করে ফেলতে পারেন, গুম করে ফেলতে পারেন। এই পরিস্থিতি তো আমরাই সৃষ্টি করেছি। তাহলে সেইটার খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে, যার তার সন্তানকে হচ্ছে কি জামাত শিবির ট্যাগ দিয়ে ধরে নিয়ে তারা যেতে পারে, ধরে নিয়ে যেন তারা যে গুলি করে মেরে ফেলা জাস্টিফাই হয়। সবচেয়ে বড় বিষয় যে হত্যাযজ্ঞ শেখ হাসিনার যৌথ বাহিনীর রেজিম বাংলাদেশের মাটিতে করেছে, ডকুমেন্টে 266টা শিশু সন্তান সরাসরি হত্যা করেছে। আনডকুমেন্টেড 1134-এর উপরে, এখন বলছে 2000-এর উপরে আনডকুমেন্টেড, এবং 700-750 শিশু হচ্ছে গিয়ে আপনার এই শিশু তরুণরা অন্ধ হয়ে যাবে যাদের চোখে সরাসরি গুলি লেগেছে। এবং সেই সমস্ত তথ্য, এই যে দেখেন আমি এগুলি বলছি, তারা দল বল নিয়ে অনলাইনে অফলাইনে তাদের সমস্ত ক্ষমতা নিয়ে, তাদের পেটোয়া বাহিনী নিয়ে আমাদের চোখের সামনে দেখা যেগুলো দেখেছে সেগুলিকে ডিনাই করে যাচ্ছে। পাশের ছেলেটা দেখেছে গুলি খেয়ে পড়ে মরে যাচ্ছে, সেগুলোকে ক্রমাগত তারা ডিনাই করে যাবে। আমাদের বলবে গুজব, আমাদের বলবে আমরা হচ্ছে গিয়ে গুজব ছড়াচ্ছি তাদের বিরুদ্ধে। শুধুমাত্র তারাই হচ্ছে সত্য কথা বলে, তারাই ক্ষমতা থাকে, তাদের এই সমস্ত গুজব রটিয়ে তাদের হত্যা করাটাও ম্যান্ডেট হয়ে যায়, হত্যা করাটা হচ্ছে কি জায়েজ হয়ে যায়। এবং সেই হত্যাটাকে তারা আবার আরও কিভাবে জাস্টিফাই দিচ্ছে, এই যে এখন এইভাবে যে আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, সকলে জামাত শিবির, কাজে তাদেরকে ধরে নিয়ে যে মেরে ফেলা আমাদের লেজিটিমেসি, যে কারণে জামাত শিবিরকে এই মুহূর্তে নিষিদ্ধ করা তাদের এত জরুরি হয়ে যায়। কারণ তাদের এই যে 266টা ডকুমেন্টেড মার্ডার এবং আনডকুমেন্টেড যে হত্যা, সেগুলোকে তো তাদের জাস্টিফিকেশন দিতে হবে। সেই কারণে হচ্ছে তারা এই প্রোপাগান্ডাটা তাদের লাগবে, এই 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 ব্যানারটা হচ্ছে তাদের লাগবে যে হ্যাঁ আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, চতুর্থ পক্ষ ঢুকে গেছে। আমরা তো অতই গাধা, এখন তো অন্য কোনো কথা হবে না। ধরেন এবার আসেন বিকল্প কি, বিকল্পের প্রশ্ন তো পরে, আপনি পরে বিকল্পের প্রশ্ন করেন, আপনার সরকার ব্যবস্থা কি হবে, এই এই সিস্টেম কি হবে। বহু উদাহরণ এখানে আছে, বহু লোকে বলছে তত্ত্বাবধায়ক সরকার, বুঝলাম সেটা হচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা হচ্ছে কি ক্ষণস্থায়ী একটা সরকার তৈরি করে পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচনের দিকে চলে যাও। এই ধরনের বহু সমাধান আমাদের সামনেই আছে, একদম ডকুমেন্টেড সমাধান আছে, আপনার সংবিধানে সমাধান আছে, সংবিধান অনুযায়ী সমাধানে যাবে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে কিভাবে কি করতে হয়। কিন্তু আমার যে ডকুমেন্টের 266টা সন্তানকে মেরে ফেললো, তার কি হবে, তার বিচারের কি হবে? আপনাদের মনে হয় যে একটা সরকারের
যদি সভ্য দেশ হতো 24 ঘন্টার মধ্যে এই সরকার সব ধরনের বৈধতা হারাতো, টেনে হিচড়ে কেন নিজেই নেমে যেত। কিন্তু আমাদের মতো অসভ্য সরকারের আমলে আমরা দেশটাকে পুরো অসভ্য বানিয়ে রেখেছে দেখে তারা এখন পর্যন্ত ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকতে পারে। কিন্তু আমাদের তো উত্তর দিতে হবে, বিকল্পের প্রশ্ন তো পরে। আগে তো আপনি উত্তর বুঝে নেন যে এই যে আনআর্মড সিভিলিয়ানের উপর যে গণহত্যাটা চালালো এই সরকার, তার কি হবে, তার বিচারের কি হবে? সেই সরকার কিভাবে ক্ষমতায় গিয়ে থাকার মতো, ক্ষমতায় থাকার মতো অডাসিটি দেখায়? কিভাবে এটা সম্ভব? সলিমুল্লাহর ভাষায় এখন একটাই এক কথা, যে একদম আগের কথা দিয়ে শুরু করতে হয়, পরের কথা পরে হবে। আগের কথা হচ্ছে গিয়ে এই সরকারকে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেমে যেতে হবে। তারপরে বিকল্প কি আপনারা খুঁজে নেন। এই সরকারকে নেমে যেতে হবে, এই সরকারকে আমার সন্তান হত্যার জন্য বিচারের আওতায় আসতে হবে। তারপরে আপনাদের বিকল্প কি হবে, তারপরে ছাত্রদের 9 দফা কি হবে, সেই হিসাব নিকাশ আপনারা পরে করেন। শহীদের আত্মার হিসাব আগে আপনারা নেন। এতগুলো সন্তানকে যে মেরে ফেললো, একদম মাথা টার্গেট করে ঘিলু উড়িয়ে দিয়ে বুক টার্গেট করে মারলো, তার দায় কে নেবে? তার জবাবদিহিতা কে করবে? সকল জবাবদিহিতার দায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী যিনি আছেন শেখ হাসিনার। সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে তাকে। আগে ক্ষমতা থেকে সরে যাবেন, বিচারের আওতায় আসবে, তারপরে আপনারা দেশকে আগায় নিতে দেন। আপনি যদি এই প্রেসিডেন্ট স্থাপন করতে না পারেন, এই উদাহরণ যদি, এক্সাম্পল যদি আপনি বাংলাদেশের মাটিতে স্থাপন করতে না পারেন, এরপরে কিচ্ছু যায় আসে না আপনার ক্ষমতায় কে আসে, কিচ্ছু যায় আসে না। এই শেখ হাসিনা, শেখ রেহানার, এরপরে শেখ রেহানা, তারপরে তার ছেলে, লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে, ম্যাসাকার করতে থাকবে সকল মুক্তিযুদ্ধের নামে, সকল চেতনার নামে। কেউ নিরাপদ না। এটা আমার, প্রত্যেকে আপনারা যারা দেশে আছেন তারা আপনারা খুব ভালো করেই জানেন যে এইবার কেউ নিরাপদ না। চিরুনি অভিযান যেভাবে চালাচ্ছে, কারো সন্তান নিরাপদ না, এবং এইটা চলতেই থাকবে। সবচেয়ে বড় বিষয়, আপনি যদি উদাহরণ স্থাপন করতে না পারেন যে এইভাবে গণহত্যা করে কেউ যেন পার পেতে না পারে, এই উদাহরণ যদি আপনি স্থাপন করতে না পারেন, বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নাই।